আজকে আমার পিয়ারের গমন উপলক্ষে আয়োজিত সরকারি আশিস মোহাম্মদ কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে বিদায়ী অনুষ্ঠানের সমাজের সভাপতি শিক্ষক কমিশনের সম্পাদক জনাব রেজাউল করিম আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান, আমি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আজাদ খান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় পদে তার পদায়ন হয়। শিক্ষার প্রতি তার যে নিবিড় আগ্রহ এবং আমাদের ক্যারিয়ারে যিনি শিক্ষা নিয়ে চিন্তা করেন, তার সঙ্গে পরামর্শ করে সরকারি আশিস মোহাম্মদ কলেজের শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা যায়। আমরা তো অন্য কলেজ পারবো না, কিন্তু আমাদের প্রিয় প্রতিষ্ঠান সরকারি আশিস মোহাম্মদ কলেজের শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা যায়, দুজনে মাঝে মাঝে পরামর্শ করতাম। পরবর্তীতে স্যারের নির্দেশনা পরামর্শ ক্রমে স্যারকে আহ্বায়ক করে মৌলানা হোসেন মুরাদ ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগের আনিসুর রহমান, বাংলার আব্দুল হাই আহমেদ প্রফেসর, তাদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন একটি কমিটি করি এবং তারা নিবিড়ভাবে একাডেমিক মান উন্নয়নের জন্য তারা স্পেশাল পরীক্ষা নেওয়া, অভিভাবক সমাবেশ করা, শিক্ষার্থী অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা, এই সমস্ত কাজগুলো স্যারের নেতৃত্বে অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। আজকে সরকারি আশিস মোহাম্মদ কলেজের একাডেমিক যে উন্নয়ন, শিক্ষার যে উন্নয়ন, আমাকে যে এত প্রশংসা করা হচ্ছে, এর পিছনে মূল কারিগর হচ্ছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান। তিনি আজকে এখানে উপস্থিত হয়ে আমাকে চিরদিনের জন্য কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলেন। তার প্রচুর ব্যস্ত, তার মধ্যে এসেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জামালপুর জেলার 26 লক্ষ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছেন, এবং অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি যতবার তার সহযোগিতা চেয়েছি, ততবার তিনি যেভাবে আন্তরিকতার সহকারে আমাকে সহায়তা করেছেন। এবং এই সময়টাই জামালপুর তো বটেই, সরকারি আশিস মোহাম্মদ কলেজে কোনো প্রকার নিরাপত্তাজনিত কোনো ঘটনা ঘটে নাই। আমি তাকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে, পুলিশ প্রশাসনের যে ব্যস্ততা এটা আমরা সকলেই জানি, তারপরেও আমার প্রতি তার যে মহব্বত ভালোবাসার টানে তিনি যে এসছেন, আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই। ডিসি মহোদয় এসেছিলেন, তাকেও ধন্যবাদ জানাই। তার কাছে যতবার যে কোনো কারণে সহযোগিতা চেয়েছে তিনি অত্যন্ত আন্তরিকভাবে সহায়তা করেছেন। আজকে বিশেষ অতিথি হিসেবে জন্য আমার প্রিয় মানুষ উপস্থিত আছেন। আমরা একসঙ্গে চাকরি করেছি আঞ্চলিক আঞ্চলিক অফিসের ডিরেক্টর, আমার বন্ধু আলিবুল্লাহ হাসান, আমার সহকর্মী রয়েছেন, বিভিন্ন কলেজের বর্তমান এবং সাবেক অধ্যক্ষ স্যার রয়েছেন, বিভিন্ন বিভাগের সঙ্গে বিভাগীয় প্রধান, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, কর্মচারী এবং সাধারণ। আমার জামালপুর থেকে 12 কিলোমিটার দূরে প্রত্যন্ত একটা গ্রামে আমার জন্ম।
আমার বাবা ছিলেন একজন অত্যন্ত পরিশ্রমী কৃষক এবং তিনি তার শক্ত হাতে কঠিন মাটির বুক তার লাঙলের ফলায় দীর্ঘ করে তিনি সোনালি ফসল হতেন। তার স্বপ্ন ছিল তার ছেলেকে মানুষ করা এবং 6 ভাই বোনকে কঠোর পরিশ্রম করে তিনি লেখাপড়া করিয়েছেন এবং সেই শৈশবে সেই গ্রামের দুরন্ত কৈশোরে বন্ধুদের সঙ্গে খেলেছি, মাটির সঙ্গে মিশেছি, পানির সঙ্গে খেলা করেছি এবং এভাবে একদিন জাগরা মডেল প্রাথমিক বিদ্যালয়ে গমন। সেখানে আমাদের শিক্ষকতা যোগ্যতা কম বেশি ছিল না, অনেকেই নন ম্যাট্রিক, অনেকেই ছিলেন জোর ছিলেন ম্যাট্রিক পাস। কিন্তু আমার এই সম্মানিত শিক্ষকদের যে আন্তরিকতা এবং সেই আন্তরিকতার কারণে সাইদ স্যার ছিলেন আমাদের প্রধান শিক্ষক। আমরা যখন পড়া পাইতাম কাউকে ঘাড়ে তুলে, কাউকে বুকে নিয়ে, কাউকে কোলে নিয়ে যতক্ষণ তিনি ক্লাস নিতেন ভালোভাবে পড়া পেলে এইভাবে মনে হয় তার আনন্দের সীমা থাকত। স্যারকে আনন্দ দেওয়ার জন্যই হোক, খুশি করার জন্যই হোক, আমাদের ক্লাসে যারা ছিলাম একদিকে আদরের প্রতি আকর্ষণ, অন্যদিকে শাসন, এই দুটোকে দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপ্ত করে ঝগড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি করি। সেখানে শিক্ষকরা ছিলেন অত্যন্ত আন্তরিক। সত্তর স্যার ঝগড়া ছিলেন প্রধান শিক্ষক। কী পরিমাণ আন্তরিকতা, কী পরিমাণ দরদ, মমত্ব বোধে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন। সকল শিক্ষককে ঐক্যবদ্ধ করেছিলেন আমরা যাতে ভালোভাবে পড়ি না পড়ি, এটা প্রত্যেকটা গ্রামের শিক্ষকদের তিনি ই করে রাখতেন, নিয়োগ দিয়ে রাখতেন যে কে কতটা পর্যন্ত রাখন করতেছে, কে কোথাও পড়ার ফাঁকে দিচ্ছে কিনা। এরকম তত্ত্বাবধানেই উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা সমাপ্তি করে সরকারি আশিক মোহাম্মদ কলেজে ভর্তি হওয়া। এখানে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পর ছুটি বিজ্ঞান সরকারি কলেজে লেকচার হিসেবে জয়েন করি। 14 BCS এবং ইন্দ্রাসা কলেজ, সেখান থেকে মেলান্দ থেকে এসিস্ট্যান্ট প্রফেসর হয়ে কুড়িগ্রাম কলেজ থেকে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বাবা বদ্রীবেশ আশিক মোহাম্মদ কলেজে, এখান থেকে স্টেট প্রফেসর হই। প্রমোশন পেয়ে রাশিদুজ্জামান মহিলা কলেজ সিরাজগঞ্জ, সেখান থেকে আবার এখানে বিভাগীয় প্রধান হিসেবে সরকারি আশিক মোহাম্মদ কলেজ 2009 সালে আসি। পরবর্তীতে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করি 2016 সাল। প্রিন্সিপাল ছিলেন প্রফেসর ডক্টর মুজাহিদুল ফারুক স্যার, তার সঙ্গে কাজ করেছি। এখান থেকে আনন্দমোহন কলেজ থেকে আবার আশিক মোহাম্মদ কলেজ, এখান থেকে কারমাইকেল কলেজ থেকে 2018 সালে আবার উপাধ্যক্ষ হিসেবে 2 বার আমি এই কলেজে উপাধ্যক্ষ হিসেবে পদায়িত হই। আগে যখন পদায়িত হই তখন এসোসিয়েট কোর্স ছিল উপাধ্যক্ষের পত্রে, যার ফলে যখন এই আপগ্রেড হয়ে পদটা প্রফেসর হয়ে যায় তখন আমি আনন্দমোহন চলে গিয়েছিলাম। 2018 সালে 17 সালে প্রফেসর হিসেবে পদোন্নতি পাওয়ার পরে 2017 সালে আমি হজে গমন করি। সেখানে হজে থাকা অবস্থায় প্রফেসর হিসেবে প্রমোশন পাই। এসে আশিক মোহাম্মদ কলেজে ইনস্টিটিউটে জয়েন করি। সেখান থেকে প্রফেসর পদে আনন্দমোহন কারমাইকেল কলেজের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করি। সেখান থেকে 2018 সালে আবার উপাধ্যক্ষ হিসেবে সরকারি আশিক মোহাম্মদ কলেজে পদায়িত হয়ে 2022 সালে সরকারি আশিক মোহাম্মদ কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করি। আজকে 30 সেপ্টেম্বর আমার চাকরি জীবনের সমাপ্তি। পিছনের দিকে তাকালে মনে হয় যে সেদিন তো জীবন শুরু হলো, আজ বিদায়ের ঘন্টা। জীবনটা আসলে আমাদের এরকমই, এত ছোট আমাদের জীবন, কিন্তু এই ছোট্ট জীবনের এই যে প্রাপ্তি, যেটা আমাকে কয়েকদিন যাব
গত 13 তারিখ থেকে আজ 30 তারিখ আমাকে বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন ইউনিট থেকে, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, রেঞ্জার, রিডার্স ক্লাব, ক্যারিয়ার ক্লাব, আইসিটি ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, 3টি হল যেভাবে আমাকে বিদায়ের আয়োজন করেছে, আমার মনে হয় আমার জীবনে এর চেয়ে বড় বড় প্রাপ্তি পায়। আমার প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসা, আমার প্রিয় সহকর্মীদের যে ভালোবাসা, কর্মচারীদের ভালোবাসা, আমার আগামী কাল থেকে আমার অবসর জীবন শুরু হবে, সেই জীবনের ধারণা এখন করতে পারতেছি না। এই যে কর্মব্যস্ততা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কলেজে আসার তাগিদ, সারাদিন কলেজে থাকা, সন্ধ্যা অবধি আমি চেষ্টা করেছি যতদিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব ছিলাম সকলের আগে কলেজে আসার চেষ্টা করেছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল থেকে তিনি আসতেন এবং মাঝে মাঝে আমরা দেখতাম এই কলেজের আমরাই 2 জন প্রথম কলেজে এসেছি। ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল থেকে প্রতিদিন 8:30 থেকে 9টার মধ্যে তিনি হাজির হতেন। আমিও চেষ্টা করেছি সবার আগে কলেজে আসার জন্য, সবার পরে কলেজ থেকে যাওয়ার জন্য। আমার চিন্তার মধ্যে সর্বক্ষণ কাজ করত যে আমার প্রিয় শিক্ষার্থীরা যাতে ভালো উপযুক্ত শিক্ষাটা পায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিবেশ পায়, আমিও চেষ্টা করেছি সীমিত সাধ্যের মধ্যে আমার প্রিয় শিক্ষার্থীরা যেন সেই সুযোগ সুবিধা সাথে আশীর্বাদ করে জবাব করে পায়। এবং এই জন্যই আমি প্রথম ক্যারিয়ার ক্লাব করি। একাডেমিক উন্নয়নের পাশাপাশি ক্যারিয়ার ক্লাব, আইসিটি ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কালচারাল ক্লাব, রিডার্স ক্লাব, আর কয়েকটা সাবজেক্টেরও নিজস্ব কয়েকটা ক্লাব রয়েছে, অ্যাকাউন্টিং ক্লাব, ইকোনমিক্স ক্লাব, কেমিস্ট্রি ক্লাব। আমরা লক্ষ্য করি সরকারি কলেজগুলোতে বাংলাদেশে 12টা-1টার পরে সাধারণত দেখা যায় প্রায় ম্যাক্সিমাম কলেজে বিরাট বমি, শিক্ষক নাই, শিক্ষার্থী নাই। কিন্তু আমি আমার সমাজের শিক্ষকদের সহযোগিতায়, আমার প্রিয় শিক্ষার্থীদের সহযোগিতায় সরকারি আশিক মোহাম্মদ কলেজ সকাল থেকে শুরু করে রাত 10টা থেকে 11টা অবধি শিক্ষার্থীর পদচারণায় সবসময় ভরপুর থাকে। পড়াশোনায় দেখা যাবে যে রাত 10টায় আসলে দেখা যাবে যে ছাত্ররা কেউ ল্যাঙ্গুয়েজ ক্লাবে ক্লাস করছে, কেউ আইসিটি ক্লাবে ক্লাস করছে, আবার রিডিং রুমটা যে আছে চাকরির সুবিধার জন্য, চাকরি প্রিপারেশনের জন্য, সেখানে রাত 10টা থেকে 11টা পর্যন্ত প্রতিদিন 3টা রুমে শিক্ষার্থীরা পড়াশোনা করে। এই যে একটা পরিবেশ, বিশ্ববিদ্যালয়ে না পড়েও আমরা চেষ্টা করছি সরকারি আশা মন করে প্রিয় শিক্ষার্থীদের জন্য এই পরিবেশটা এই কলেজে পায়। আমি বিশ্বাস করি আমার সম্মানিত শিক্ষকদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষকের আমি নাম উল্লেখ না করলেই হয়, তাদের প্রতি আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। তাদের উপরে যে দায়িত্বটা দিয়েছি সকলেই দায়িত্ব পালন করেছেন, কিন্তু যে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো, তাদের নিজস্ব ব্যস্ততা ছিল, সমস্ত কিছু ফেলে দিয়ে আমার অনুরোধ বা আমার নির্দেশনাকে প্রতিপালন করতে গিয়ে তারা অনেক তাদের নিজস্ব সময় নষ্ট করে ব্যস্ততাকে একদিকে ফেলে তারা এই দায়িত্বগুলো পালন করেছে। ইয়াসিন মাসুদ ক্যারিয়ার ক্লাবের প্রথম যে প্রস্তাবটা নিয়ে আমার কাছে আসছিল, এখন পিএইচডি করতেছে রাশিদ রাজশাহীতে। নাজমুল কেমিস্ট, অর্থনীতির সহকারী অধ্যাপক, এখন ডিজি অফিসে আছে। মাহবুবুর রহমান মন্ত্রী, তারা এই ক্যারিয়ার ক্লাব এবং ক্যারিয়ার সচেতন করার জন্য যে পরিমাণ কাজ করেছে, এটা সরকারি আশিক মোহাম্মদ কলেজের ইমেজকে তারা অনেক পরিমাণ বৃদ্ধি করেছে নিঃস্বার্থভাবে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি আইসিটি ক্লাবটা প্রতিষ্ঠা করার জন্য প্রায় 2 বছর আমি চেষ্টা করেছি, কিন্তু প্রথম দিকে আমি তাৎক্ষণিকভাবে ভালোভাবে মোটিভেট করতে পারি নাই। আমানুল্লাহ মারুফ যখন ইন্ডিয়া থেকে এবং আয়ারল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করে আসলেন,
আসার পরে তাকে বললাম যে আমার আইসিটি ক্লাবটা আইসিটি ছাড়া এখন আসলে কোনো চাকরি বা কোনো দৈনন্দিন কাজ করা সম্ভব না। তাকে বলার সাথে সাথে তিনি আইসিটি ট্রেনিং শুরু করে দিলেন এবং আমাদের শিক্ষার্থীরা এখন বেসিক আইসিটি ট্রেনিং শেষ করে অ্যাডভান্স আইসিটি ট্রেনিংয়ের কোর্সের তারা ডিজাইন করেছে, সেটা পরিচালিত হবে। রাশেদ কেমিস্ট্রির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাকে আমার এই যে ওয়েবসাইট এবং আমার যে ইয়ের কাজগুলো আইসিটি ডিভিশনের যে কাজগুলো সে অত্যন্ত নিষ্ঠার সাথে পরিপালন করছে। ল্যাঙ্গুয়েজ ক্লাব, এতেও আমার আরেকটি স্বপ্ন ছিল যে যখন বিদেশে ট্রেনিংয়ে যাই বা আমাদের যে কোনো ট্রেনিং কন্ট্যাক্ট হয় সেখানে দেখা যায় যে ইংরেজি ছাড়া বা আমাদের প্রিয় শিক্ষার্থীরা কোথাও যদি বিদেশে ডিগ্রি নিতে যায়, আমাদের প্রচুর শিক্ষার্থী কিন্তু এখন বিদেশে অ্যাপ্লাই করছে। অনেকেই বিদেশে উচ্চতর ডিগ্রি এখানে অনার্স কমপ্লিট করে তারা বিদেশে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য চলে যাচ্ছে। এই স্কোপগুলো তৈরি করা হয়েছে। কাজে এই স্কোপের জন্য ইংরেজি ভাষা শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মোনার হোসেন মোরাদ এবং আতাউল ওসমানী এখানে এসে বক্তব্য দিয়ে গেছেন দুজনই, তাদের সঙ্গে পরামর্শ করলাম এবং তারা একটা কোর্স ডিজাইন করে এখন পর্যন্ত প্রায় বেশ কয়েকটা ব্যাচ তারা সম্পন্ন করতে পেরেছে এবং 30টা ক্লাসে যারা যোগ্য থাকে তারা প্রত্যেকে 30টা ক্লাস সেশন শেষে দেখা যায় যে প্রত্যেকেই হইয়া ইংরেজি বলতে পারতেছে, লিখতে পারতেছে, কমিউনিকেট করতে পারতেছে। অসাধারণ কাজ। আতাউল ওসমানী যে কোর্সটা ডিজাইন করে অত্যন্ত চিন্তা করে রিসার্চ করে সেই কোর্সগুলো ডিজাইন করেছে এবং আজকে যে বিভিন্ন জায়গায় আমার এত প্রশংসা করা হচ্ছে, আসলে আমি কিছুই না। এই সমস্ত শিক্ষক সমাজের শিক্ষকরা যদি সহযোগিতা না করতেন আজকে কলেজ এই পর্যায়ে আসতো না। কালচারাল ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের আরেকজন গুণী শিক্ষক অ্যাকাউন্টিং বিভাগের রবিলাল রুইপা, সে কেরিয়ার বিষয়ক এক্সপার্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি কেরিয়ার সম্পর্কিত বিভিন্ন ধরনের সেশন পরিচালনা করার জন্য তাকে ইনভাইট করা হয়, উনি যান। আমি তার সঙ্গে পরামর্শ করলাম যে আমাদের শিক্ষার্থীরা এখন সোশ্যাল মিডিয়ায় আসক্ত। সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায় আমরা আগ্রহী করতে পারি, এই ধরনের একটা আমার প্ল্যান আছে। তুমি একটু চিন্তা করো তো যে কি করা যায়। তো দুইজন রবিউল, আরেকজন রবিউল ইসলাম আছে ফিজিক্স ডিপার্টমেন্টের লেকচারার, তারা দুইজন চিন্তা করে তারা একটা কোর্স ডিজাইন করতে এবং এসে বললো যে স্যার আমরা একটা ক্লাব প্রতিষ্ঠা করবো, যে ক্লাবের নাম হবে রিডার্স ক্লাব। এবং আমি এটার জন্য একটা রিডার্স ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। আমি রিডার্স ক্লাবের জন্য প্রায় 1000 বইয়ের ব্যবস্থা করেছি। ইতিমধ্যেই 200 থেকে 300 ছেলেমেয়ে সেটার সদস্য হয়েছে। তারা প্রতি মাসে অন্তত 2টা করে বই পড়ার জন্য তারা কমিটমেন্ট দিয়েছে এবং তারা পড়াশোনা করতেছে এবং এটার একটা রিভিউ হয়। আমি রবিউল রুইপাকে ধন্যবাদ জানাই যে তিনি তার ব্যক্তিগত সময়, তার প্রচণ্ড ব্যস্ততা, দেশের বিভিন্ন অঞ্চলে তার কাছে ইনভাইট আসে, সেগুলো একদিকে ফেলে তিনি কলেজের এই শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য যেভাবে আগ্রহী করে তুলছেন। এবং আমার বিশ্বাস এই সমস্ত ক্লাবগুলো সরকারি আশিক মোহাম্মদ কলেজের ইমেজের মধ্যে অনেক বৃদ্ধি করেছে এবং এগুলো যদি কন্টিনিউ হয়, সরকারি আশিক মোহাম্মদ কলেজের যে কথাটা আগেই বললাম, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ছেলেমেয়েরা যে সুযোগ সুবিধা পায়, সরকারি আশিক মোহাম্মদ এগুলো কন্টিনিউ হলে আগামী 2-1 বছরের মধ্যে সরকারি আশিক মোহাম্মদ কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো সরকারি আশিক মোহাম্মদ কলেজের প্রিয় শিক্ষার্থীরা তারা সুশিক্ষিত হয়ে তাদের জীবনকে আলোচনা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমাদের আরও কয়েকজন শিক্ষার্থী তারাও যেভাবে আমাকে কয়েকদিন যাবৎ বিভিন্ন দাবি নিয়ে আসতেছে, তার মধ্যে আমি গতকালও একটা কাজ করলাম। মেডিকেল সেন্টার, মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করেছি। এখানে সিভিল সার্জন মহোদয় আছেন, তার সঙ্গে কনসাল্ট করেছি, ডাক্তার রনি তার সঙ্গে কনসাল্ট করেছি, গতকাল এটা উদ্বোধন করেছি। এখান থেকে মোটামুটি একটা চিকিৎসা আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা একটা চিকিৎসা এখান থেকে মেডিকেল সেন্টার থেকে পাবে এবং সেখান থেকে ওষুধের ব্যবস্থা আমরা তো কলেজ কর্তৃপক্ষ থেকে যতটুকু কিনা কিনবো, পাশাপাশি ডাক্তার রনি এবং সিভিল সার্জন মহোদয় কথা দিয়েছেন তাদের বিভিন্ন কোম্পানি থেকে
যে ধরনের ওষুধ আসে কোম্পানির সঙ্গে তারা আমাদের সঙ্গে একটা চুক্তি করে দিলেন, যেখানে মিনিমাম চিকিৎসার জন্য যে ওষুধটা, কিছুটা ওষুধ হলেও সেখান থেকে তারা সাপ্লাই দেবেন। আমাদের প্রিয় শিক্ষার্থীরা যাতে জামালপুরে যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে, ক্লিনিকগুলো রয়েছে, প্রাইভেট ক্লিনিক, সেখানে 50%-এ তারা বিভিন্ন টেস্টগুলো করতে পারে, এই ধরনের ব্যবস্থা উদ্যোগ দিবেন বলে তারা আমাদের কথা দিয়ে গেছেন। এই কাজগুলো হলে আমাদের শিক্ষার্থীরা স্বাস্থ্যের ক্ষেত্রে তারা বিশাল একটা সুবিধা পাবে বলে আমি বিশ্বাস করি। তো আমি আজকে আমাকে অনেক প্রশংসা করা হলো। আমি আসলে এতটুকু কাজ করতে পারছি বলে আমার বিশ্বাস হয়। যারা বক্তব্য দিয়েছেন আসলে আপনাদের মনের উদার্যের দ্বারাই, আপনাদের নিজের যে মহত্বের দ্বারাই আমাকে উচ্চকিত করে এই সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন। আমি আমার দায়িত্বটা পালন করে গিয়েছি এবং আমি আমার শিক্ষার্থীদের প্রচণ্ডভাবে ভালোবাসি। আমার শিক্ষার্থীরা জীবনে যারা প্রতিষ্ঠিত হতে পারে, ভালো হতে পারে, আমার এই তাগিদ থেকে যতগুলো কাজ করেছি, আমার স্বাভাবিক দায়িত্ব বোধ থেকে আমি এই কাজগুলো করেছি। কিন্তু তার বিনিময়ে আপনারা যে সম্মান দিলেন, এই সম্মান আমার জীবনের বিরল প্রাপ্তি। আমি আগামীকাল থেকে অবসরে চলে যাচ্ছি, কিন্তু অবসর জীবনে এই যে সুন্দর মুহূর্তগুলো যেভাবে আমাকে 13 তারিখের পর থেকে বিভিন্ন বিভাগ বিভিন্নভাবে আমাকে বিদায়ের আয়োজন করতেছেন, আমার এটি হয়তো অবসর জীবনে আমাকে ভালো লাগার একটা অনুভূতি আমাকে দিবে যে আমার এই প্রিয় শিক্ষার্থীরা রয়েছে, আমার প্রিয় সহকর্মীরা রয়েছে, আমার এত সম্মান দিয়েছে, আমার তো এর সে জীবনে প্রাপ্তির আর কি আছে। আমার একটা ভালো লাগা হিসেবে কাজ করবে আমার অবসরকালীন জীবনে। আমি চেষ্টা করেছি, আমি যতদিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি, আমার প্রিয় সহকর্মীরা আমাকে যেভাবে অকুণ্ঠভাবে সমর্থন দিয়েছেন, বাংলাদেশের বিভিন্ন কলেজে শিক্ষকদের মধ্যে যে মানে একটা দলাদলি, যে অমুক প্রিন্সিপালের লোক, অমুক আরেকজনের লোক, আমি চেষ্টা করেছি সকল শিক্ষকের সাথে, সমাজের শিক্ষকদের সাথে একই ধরনের ব্যবহার করার জন্য সকলেই চেষ্টা করেছি। আমি তারপরেও বলবো আমার ভুল ত্রুটি ঊর্ধ্বে আমি নই, আমার অনেক সীমাবদ্ধতা হয়তো আছে, বা প্রশাসনিক দায়িত্বের কারণে অনেকগুলো হয়তো আমি বকাঝকা করেছি, কষ্ট দিয়েছি। যেটা করেছি সেটা নিতান্তই প্রশাসনিক দায়িত্ব থেকে এই কাজটা করেছি। আমার ব্যক্তিগত কারোর প্রতি কোনো ধরনের আমার মনের কোনো কষ্ট নাই, যে কারোর প্রতি বিরাগ নাই। আমি যতটুকু করেছি শুধু প্রশাসনের প্রয়োজনে করেছি, এবং এটা আমি মনের ভিতরে রেখে দিই নাই। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, বিশ্বাস করেন আমার মনের ভিতরে কারো প্রতি কোনো ক্ষোভ দেয়। আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখেছেন, সম্মান দেখেছেন, শ্রদ্ধা দেখেছেন, এর জন্য আমি চিরজীবন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আমার প্রিয় শিক্ষার্থীরা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, বিশেষ করে 5ই আগস্টের পরে বিভিন্ন ধরনের আউটসাইডার থেকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গুজব রটানো হয়েছে। আমাকে আমার প্রিয় শিক্ষার্থীরা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, তারা আমাকে বলেছে, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা ক্যাম্পাসে থাকবো, আমরা প্রয়োজন হলে জীবন দিব, আপনি স্যার কোনো চিন্তা করেন না, আপনি থাকবেন স্যার, আসেন আপনি থাকবেন স্যার। এই যে আমার প্রিয় শিক্ষার্থীরা যে সাপোর্ট দিয়েছে, এর সে একজন শিক্ষকের জীবনের প্রাপ্তি আর কি হতে পারে? বাংলাদেশের বড় কলেজগুলোতে কোনো প্রিন্সিপাল নাই 5ই আগস্টের আগে যারা ছিলেন। আমি আল্লাহর রহমতে আছি, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আমার কর্মজীবনের শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে আমাকে দায়িত্ব পালন করা, এই সুযোগটা আল্লাহ পাক তার অপার কৃপা এবং মহিমায় আমাকে দান করেছে। আমি আমার কর্মচারীদের প্রতি কৃতজ্ঞ, যে কর্মচারীরা আমাকে অনেক সহযোগিতা করেছে, যাকে যে দায়িত্ব দিয়েছি তারা সেটা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছে। তাদের বেতন যে বাজার মূল্য, সেই তুলনায় তাদের যে বেতন, মানবেতর জীবন যাপন করতে পারে। আমি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে তাদের একবার বেতন বাড়িয়ে দিয়েছি, আবার গত মাস থেকে যাওয়ার আগে আরেকবার বেতন বাড়িয়ে দিলাম। আমার যদি সাধ্য থাকতো আমি আরও বাড়াতাম, কিন্তু সাধ্যের সর্বোচ্চ সীমা আমার যে সমাজের শিক্ষকদের যে একটা আমি কমিটি করে দিয়েছিলাম, তাদের সুপারিশের প্রেক্ষিতে আমাদের সক্ষমতার সর্বোচ্চ সীমায় গিয়ে আমি তাদেরকে বেতন বাড়ানো গত মাস থেকে দিয়েছি। কর্মচারীদের সঙ্গে অনেক সময় দায়িত্ব পালন করার কারণে হয়তো অনেককেই কষ্ট দিয়েছি, বকা দিয়েছি। যেটা করেছি আগেই বললাম, প্রশাসনিক দায়িত্ব থেকে করেছি।
কর্মচারী যারা আছেন তারা মন থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার প্রিয় শিক্ষার্থীরা তাদের প্রত্যেক বিভাগে, হলে, বিভিন্ন ইউনিটে তারা বিদায় দিয়েছে। আজকে যারা এসেছে এটা নিতান্ত আমার প্রতি প্রচণ্ড টান, ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা, এই কারণে কিছু শিক্ষার্থী এখানে রয়েছে। আজকের অনুষ্ঠানটা মূলত আমাদের সমস্ত শিক্ষকদের সাথে, কর্মচারীদের সাথে। তারপরে আমার বেশ কিছু শিক্ষার্থী তারা তাদের হৃদয়ের টানে এখানে উপস্থিত আছে। আমার শিক্ষার্থীরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, যেভাবে সহযোগিতা করেছে, এটা আমি চিরজীবন কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করি। আমার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি আমার চেম্বারটাকে আমার সেখানেই আমার কর্ম সারাক্ষণ থাকি না। আমি আসার পরে প্রথমে প্রত্যেকটা বিভাগে গিয়েছি, প্রত্যেকটা ক্লাসরুম ভিজিট করেছি এবং একাধিকবার, কোনো দিন একাধিকবার 5 তলা 6 তলা থেকে শুরু করে 3 তলা 4 তলা প্রতিটা ক্লাসে প্রতিদিন দেওয়ার চেষ্টা করেছি। আমার চেম্বারে আমার শিক্ষার্থী, আমার শিক্ষক, কর্মচারী, সকলে, অভিভাবক, শিক্ষার্থী সকলের অবাধ চলাচলের সুযোগ ছিল। কাউকে অনুমতি নিয়ে আমার চেম্বারে ঢুকতে হয় না। আমার শিক্ষার্থীরা আসলে অনুমতি দরকার পড়ে না। কোনো অভিভাবক আসলে আমার রুমে অনুমতির প্রয়োজন পড়ে নাই। আমার কোনো শিক্ষক আসলে তো প্রয়োজনই পড়তো না। আমার কর্মচারীদের উন্মুক্ত ছিল আমার চেম্বার। যাদের যে কোনো সমস্যা ছিল আমি চেষ্টা করেছি তাদের কথা শুনে সেটা সমাধান দেওয়ার জন্য। আমার প্রিয় শিক্ষার্থী, আমি অত্যন্ত সীমিত অর্থনৈতিক সক্ষমতার মধ্য দিয়ে লেখাপড়া করেছি। আমি বুঝি যে কোন পর্যায়ে একজন শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রধানের কাছে যে অর্থনৈতিক সহায়তার হাত বাড়ায়। আমি চেষ্টা করেছি আমার এই 3.5 বছরের আমার অধ্যক্ষ দায়িত্ব পালন করার সময় খালি হাতে কোনো শিক্ষার্থী আমার কাছে কোনো আর্থিক সহযোগিতার জন্য এসেছে, খালি হাতে ফিরে গেছে, এই ধরনের রেকর্ড নাই। আমি সকলকে সাধ্যমতো চেষ্টা করেছি ভর্তির সময়, ফর্ম পূরণের সময় যে কথা বলেছি, স্যার আমি টাকার জন্য ফর্ম ফিল করতে পারছি না, টাকার জন্য আমি ভর্তি হতে পারছি না, আমার কাছে যারা এসেছে কেউ খালি হাতে আমি ফেরত দিই। কারণ আমি জানি যে কোন পর্যায়ে একজন শিক্ষার্থী অর্থের সহায়তার জন্য আসে। আমি চেষ্টা করেছি, তারপরে হয়তো যা করতে চেয়েছি তা পাইনি। আজকে আমার এই বিদায় বেলা অনেক বেলা হয়ে গেছে, আমাদের দুপুরে খাওয়া হয় না, আরও অনেক কথা বলার ছিল। আজকে সম্মানিত সাবেক অধ্যক্ষ যারা ছিলেন বা যে কলেজগুলোতে অধ্যক্ষদের অধীনে চাকরি করেছি, আমি দেখেছি যে মানুষ তার মধ্যে নেগেটিভ কী আছে শুধু সেটা সমালোচনা করে, সেটা দেখে। আমি যে সমস্ত সম্মানিত অধ্যক্ষদের অধীনে চাকরি করেছি, আমি নিবিড়ভাবে তাদের কাছে মিশার চেষ্টা করেছি, তাদের মধ্যে পজিটিভ কী আছে সেটা আমার নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আমি জানি না। আমার যাদের সঙ্গে আমার কাজ করেছে অধ্যক্ষ, তার মধ্যে এখন বেশ কয়েকজন উপস্থিত আছেন। আমার সরাসরি আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে যার অধীনে অধ্যক্ষ ছিলেন সঙ্গে আসে স্যার, এবং তার সময়ে বলা যায় প্রশাসনিক অনেক দায়িত্বের কাছাকাছি থেকে আমাকে দায়িত্ব দিতেন স্যার। এবং একজন শিক্ষক ছাত্রের প্রতি যে পরিমাণ মমত্ববোধ, দরদ থাকে, আমি স্যার যেন তার একটা প্রতি আমার বিভিন্ন সমস্যায় কলেজটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, কোনো সমস্যা যাতে না হয়, তার প্রার্থনার মধ্যে, দোয়ার মধ্যে সবসময় আমাকে রাখতেন। এই ধরনের শিক্ষক পাওয়া জীবনের একটা সৌভাগ্যের ব্যাপার। আমি এখানে গলিরুজ্জামান স্যার আছেন, এখানে মোজাম্মেল স্যার আছেন, ফারুকি স্যার চলে গেছেন না আছেন। ফারুকি স্যারের সময় তো 5.5 বছর স্যারের সঙ্গে চাকরি করেছি। যে শিক্ষক অধ্যক্ষ স্যারেরা ছিলেন তাদের মধ্যে পজিটিভ কী আছে, আমি ফারুকি স্যারের কাছে আমি শিখেছি কীভাবে বিভিন্ন অফিসের সাথে একটা যোগাযোগ করে কলেজের স্বার্থে, ছাত্রদের স্বার্থে উন্নয়ন কার্যক্রম কীভাবে আদায় করে নিয়ে আসতে হয়, কীভাবে যোগাযোগ রাখতে হয়। স্পিডি একজন মানুষ, তার কাছ থেকে আমি কাজটা শিখেছি এবং আমার এই 3.5 বছরের সময়ে
আমি সেটা আত্মস্থ করে সেটা প্রতিপালন করার চেষ্টা করছি এবং যে সমস্ত উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে স্যারের সময় এগুলো বরাদ্দ এসেছিল একটা প্রকল্পের মধ্য দিয়ে আমি একে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি, স্যারের কাছে শিখেছি কিনা তাই। অন্যান্য কলেজে এই প্রকল্পের অর্ধেক কাজ হয় না, আমাদের কাজ সকলে প্রায় কমপ্লিট। আমি মুজাম্মেল এখানে মনিরুজ্জামান স্যার আছেন, তার যে সাহস এবং যত জটিল পরিস্থিতি হোক সাহসিকতার সাথে কীভাবে মোকাবেলা করছেন কাছ থেকে দেখেছি, সেটা শেখার চেষ্টা করেছি। যারা সম্মানিত অধ্যক্ষ স্যার এখানে আছেন, আমি আসলে এখানে খুব বিব্রত বোধ করছি। আমার উপরে মঞ্চে বসা স্যার, আপনারা নিচে বসে আছেন, আমি খুব বিব্রত বোধ করছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আপনাদের আজকে বিদায় বেলায় আমি আগামীকাল থেকে অবসর চলে যাচ্ছি। সকলেই আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা করবেন। আল্লাহ পাক যেন ততদিন বাঁচিয়ে রাখেন, সুস্থতার সাথে নিরাপদে কর্মক্ষম রেখে সম্মানের সাথে বাঁচিয়ে রাখেন। যেদিন দুনিয়ার ছাড়ার ডাক আসবে, আমরা প্রত্যেকে তো সেই মহাকালের যাত্রী, যখন যার ডাক আসবে এই দুনিয়ার সকল মায়া ত্যাগ করে আমাদের চলে যেতে হবে। কাজে যখন চলে যাব, আল্লাহ পাক যেন ইমানের সাথে সম্মানের সাথে এই দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন। আপনাদের সকলের জন্য আমার অফুরন্ত অসীম শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা সকলেই ভালো থাকেন, আল্লাহ পাক সকলকে কল্যাণ দান করুন, প্রত্যেকের সুখী করুন। আর আজকে এই চমৎকার একটা বিদায় অনুষ্ঠান করার জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার বিশেষ করে আমার কলেজের প্রিয় শিক্ষক পরিষদ সকলকে আমার হৃদয়ের জ্ঞান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আপনারা যে সম্মান দেখালেন, এটা আজীবন আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে রাখবেন। আপনাদের সকলের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভকামনা। আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই বলে আজকের এই অনুষ্ঠানে অনেকেই অনেক ব্যস্ত, আমাদের বিদ্যুৎ স্যার প্রচণ্ড ব্যস্ত মানুষ, আমাদের এসি মহোদয় প্রচণ্ড ব্যস্ত মানুষ, এসি মহোদয় অত্যন্ত ব্যস্ত মানুষ, অনেকক্ষণ ছিলেন। আমাদের ডিরেক্টর মাধ্যমিক উচ্চশিক্ষা মহেশ অঞ্চল, আমাদের যারা সমাজের শিক্ষক এসেছেন, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল স্যাররা এসেছেন, সাবেক প্রিন্সিপাল স্যাররা এসেছেন, বিভিন্ন অফিস থেকে যারা এসেছেন, অত্যন্ত ব্যস্ততার পাশ কাটিয়ে আজকের এই অনুষ্ঠানে আমার বিদায় ফেলে আপনারা এসেছিলেন। আমাদের সকলের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।